আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 6 এর লেকচার নাম্বার 2 শুরু করতে যাচ্ছি। এবং গত ক্লাসে কিন্তু আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে যতটুকু বেসিক জানা দরকার সেটা কিন্তু আমরা জেনে এসেছি। এবং আজকের ক্লাস বুঝতে হলে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ক্লাসটা করে আসতে হবে, নাহলে কিন্তু এটা করা যাবে না। এবার আমরা সামনে যাই। তাহলে দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম যে তাপ কি এবং তাপমাত্রা কি। ঠিক আছে, আমাদের কোনো একটা বস্তু যখন গরম বা ঠান্ডা এই যে অনুভূতিটা দেয় সেটা আসলে তাপ, এবং তাপমাত্রা হলো তার একটা ফলাফল, যেটা থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই বস্তুটা গরম, এই বস্তুটা ঠান্ডা। এবং তাহলে আমরা এটা বুঝতেছি যে তাপমাত্রাকে মেজারমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা জিনিসটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। যেমন ছোটবেলা থেকেই আমরা বলতাম যে আমাদের শরীরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা বেশিরভাগ সময় ফারেনহাইটে বলে থাকি, যেমন 97 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, আমরা যখন জ্বর মাপতে যাই তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ফারেনহাইট এককটা ব্যবহার করে থাকি। এছাড়া আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে বরফে রূপান্তরিত হয়, এবং পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হওয়া শুরু করে। মোটামুটি এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবাই ছোটবেলা থেকে জানি। বাট এই যে সেলসিয়াস, ফারেনহাইট অথবা কেলভিন, এগুলো কিভাবে আসলো এবং তাপমাত্রাকে মেজারমেন্ট করা গেল কিভাবে বা কিসের ভিত্তিতে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে একটা কথা রেখেছি, সেটা হলো যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। তাপমাত্রা পরিমাপ করে থাকে যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রকে আমরা বলে থাকি থার্মোমিটার। ঠিক আছে, এখন থার্মোমিটার বানানোর জন্য, এখন এই যে আমি থার্মোমিটারটা বানাবো, এই থার্মোমিটার বানানোর জন্য কিছু পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই এমন কিছু পদার্থ আমি ব্যবহার করব যে সকল পদার্থ তাপমাত্রার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, তাপমাত্রার পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। ধরো তুমি তাপমাত্রা চেঞ্জ করলাম, তাহলে ওই পদার্থের একটা বিশেষ ধর্মও কিন্তু চেঞ্জ হবে। যেমন তোমাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে বলে থাকি যে ক্লিনিক্যাল যে আমাদের থার্মোমিটারগুলো আছে, যেমন আমরা যখন আমাদের জ্বর হয়, আমরা যখন বিভিন্ন এই তোমার লোকাল ফার্মাসিগুলোতে যাই, তখন সেক্ষেত্রে তারা কি করে, সেক্ষেত্রে তারা একটা পারদ থার্মোমিটার ব্যবহার করে বেশিরভাগ। এখন তো ইলেকট্রিক্যালগুলো আছে, বাট আগে দেখবা বা এখনও অনেক জায়গায় আছে যে পারদ থার্মোমিটার ইউজ করে থাকে। এই পারদ থার্মোমিটারের বৈশিষ্ট্য আসলে কি, এই পারদ থার্মোমিটারের ওই যে কাচের যে নলটা, এটার ভিতরে একটা সরু কাচের নল থাকে, ওই সরু কাচের নলের মধ্যে পারদ ঢুকানো থাকে। ঠিক আছে, এখন তুমি যখন তোমার মুখের বা জিহ্বার নিচে থার্মোমিটারটা দেওয়া হয়, হ্যাঁ, তোমার ধরো জ্বর আসছে, তো জ্বর আসার পরে যখন তোমার মুখের নিচে বা অনেক সময় বগলের নিচে আমরা দিয়ে থাকি, দেওয়ার পরে সেক্ষেত্রে ওই পারদটার প্রসারণ ঘটে। তোমার তাপমাত্রা, তোমার শরীরের তাপমাত্রা বেশি, কিন্তু ওই পারদটা বা ওই থার্মোমিটারটা তো এখন বাইরে ছিল, তো ওর তাপমাত্রা ছিল কি বাইরের তাপমাত্রার সমান। আমরা কিন্তু জানি যে দুইটা বস্তুর মধ্যে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা সমান হবে। তার মানে পরিবেশের মধ্যে কিন্তু আগে থার্মোমিটারটা ছিল, তার মানে পরিবেশের তাপমাত্রা যা ছিল থার্মোমিটার তাপমাত্রা তা ছিল। এখন তোমার শরীরের তাপমাত্রা তো অনেক বেশি, কারণ তোমার জ্বর আসছে, 101 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসছে। তখন তুমি কি করবা, যখন তোমার মুখের নিচে জিহ্বার নিচে তুমি দিবা, দেওয়ার পর তুমি দেখবা যে ওই যে পারদটা আছে না, ওই পারদটা আস্তে 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 বৃদ্ধি করবে। ওই পারদটা কি করবে, আস্তে আস্তে বৃদ্ধি করবে। যেমন খেয়াল করো, আমি এখানে একটা থার্মোমিটার এঁকেছি। তো ধরো যে এই থার্মোমিটারের এই যে এইখানের পোর্শনটা আছে না, দেখো ভিতরে এটা কি পারদ আঁকছি, এটা কি আঁকছি আমি এখানে মার্কিউরি, বা আমি এখানে তোমার নর্মালি পারদ কেকেছি। কি আঁকা কেকেছি আমি এখানে, পারদ কেকেছি। এটা হলো আমাদের সেই পারদ। এখন এই যে আমাদের এই যে লেভেলটা, মানে এতটুকু পর্যন্ত পারদ আছে, এটা হলো অ্যাট রুম টেম্পারেচার অর 25 ডিগ্রি সেলসিয়াস, মানে স্বাভাবিক অবস্থায়। যখনই এই পারদটাকে, এই মুখটাকে তোমার জিহ্বার নিচে আমরা দিব, তখন সেক্ষেত্রে কি হবে, তোমার শরীর থেকে, কারণ তোমার শরীরের তাপমাত্রা বেশি আর পারদের তাপমাত্রা কম, তার মানে তাপ কোন দিকে প্রবাহিত হবে, তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয়ে থাকে। তাহলে আমাদের তোমার শরীরের তাপমাত্রা থেকে তোমার শরীরের তাপ আমাদের এই থার্মোমিটার গ্রহণ করে এই পারদের থার্মোমিটার বাড়তে, মানে পারদের তাপ বাড়তে থাকবে, কারণ তোমার শরীর থেকে তাপ সে গ্রহণ করেছে, এবং গ্রহণ করার ফলে এই যে পারদ, এর তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে জানো, এই পারদটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। পারদটা কই উঠবে, পারদটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। পারদটা আস্তে আস্তে কই উপরে আসবে, উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসবে। এই উপরের দিকে উঠে আসলো, ঠিক আছে, উপরের দিকে উঠে আসলো। তাহলে এইটা দেখে আমরা বলতে পারি, এই যে এই লাইনটা দেখো, মোটামুটি এরকম একটা লেভেলে এসে পড়লো। ঠিক আছে, মোটামুটি এরকম একটা লেভেলে এসে পড়লো। ঠিক আছে, ধর এরকম একটা লেভেলে সে এসে পড়লো। তাহলে এই লেভেলটা আসলে কি মিন করতেছে, এই লেভেলটা তোমার
জ্বরকে মিন করতেছে বা ফিভারকে মিন করতেছে। এটা হলো ফিভার রিজিয়ন, ঠিক আছে, ফিভার লেভেলকে মিন করতেছে, ঠিক আছে। তোমার জ্বর যতটুকু হবে ততটুকু উপরে সেটা উঠবে। তার মানে আমি দেখলাম যে এই পারদের থার্মোমিটারটার মধ্যে এটা একটা পারদ থার্মোমিটার, এটা কি, এটা একটা পারদ থার্মোমিটার, এটা একটা পারদ থার্মোমিটার। তার মানে আমি এটা বুঝলাম যে এই থার্মোমিটারের যে মধ্যে যে পদার্থটা আমরা ব্যবহার করছি সেই পদার্থটা কি, পারদ, তাই তো। এই পারদটা তাপমাত্রার প্রতি ভালোই সংবেদনশীল। তার মানে যখনই তাপমাত্রার পরিবর্তন সংঘটিত হচ্ছে তখনই সে তার প্রসারণ ঘটাচ্ছে, ঠিক আছে। এই প্রসারণটা কিরকম প্রসারণ সেটা আমরা পরে আসতেছি, বাট প্রসারণ ঘটাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আমরা দেখতেছি দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে। দেখবা এখান থেকে এই পর্যন্ত উঠে গেছে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার জ্বর এখন এই পর্যন্ত, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু এই থার্মোমিটার স্কেলটা দাগাঙ্কিত করা থাকে, যেমন এখানে 25°C। প্রথমে আমরা যদি যে ক্লিনিক্যাল থার্মোমিটারগুলো আছে সেগুলো কিন্তু আর সেলসিয়াসে দাগাঙ্কিত থাকে না, সেলসিয়াসে দাগ দেওয়া থাকে না, সবসময় ফারেনহাইটে দেওয়া থাকে। সেগুলো আমরা কনভার্সন পড়বো, হ্যাঁ, হোয়াট ইজ সেলসিয়াস, হোয়াট ইজ ফারেনহাইট, হোয়াট ইজ কেলভিন, এগুলো আমরা সবই পড়বো আস্তে আস্তে। আমি জাস্ট এইটা তোমাদের বোঝাচ্ছি যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র মানে থার্মোমিটারের মধ্যে আমরা যে সকল পদার্থ ব্যবহার করি, যেমন পারদ ব্যবহার করতে পারি, অ্যালকোহল ব্যবহার করতে পারি, এই যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো তাপমাত্রার প্রতি অনেক বেশি সংবেদনশীল। তার মানে এটা বোঝাচ্ছে তাপমাত্রার পরিবর্তনে তারা নিজেদের একটা ধর্ম পরিবর্তন করে। যেমন এইখানে পারদ তার দৈর্ঘ্যের পরিবর্তন করতেছে, যখনই তাপমাত্রা চেঞ্জ আসতেছে তোমার শরীরের তাপ এই থার্মোমিটার শুষে নিচ্ছে এবং পারদের তাপমাত্রা বাড়তেছে, তখনই কিন্তু পারদ তার একটা ধর্ম, সেটা কি, দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে সে বাড়ায় দিচ্ছে। তাহলে এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি যে থার্মোমিটার বানানোর জন্য, এখন দেখো রিডিংটা পড়ো, থার্মোমিটার বানানোর জন্য কিছু পদার্থ ব্যবহার করা হয়ে থাকে যাদের কিছু বিশেষ ধর্ম আছে, যেমন দৈর্ঘ্য হতে পারে বা রোধ হতে পারে, আমরা সামনে এগুলো অনেক দেখবো, ঠিক আছে, আয়তন হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার চাপ হতে পারে। বিশেষ ধর্ম তাপমাত্রার পরিবর্তনে নিয়মিতভাবে, একদম মানে সুন্দরভাবে, হ্যাঁ, এই নিয়মিতভাবে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, র্যান্ডমনেস থাকা যাবে না, নিয়মিতভাবে, হ্যাঁ, সুন্দরভাবে আমাদের পরিবর্তিত হয়, ঠিক আছে। এই জিনিসটা আমাদের জানতে হবে। এক্সাম্পল হিসেবে আমি নিয়েছিলাম কি, পারদ থার্মোমিটার। এখানে কি ঘটলো বলতো, এই যে পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়ালে পারদের প্রসারণ হয়, এখানে দৈর্ঘ্য প্রসারণ লক্ষণীয়, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। আমি একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি পারদের আয়তন প্রসারণ ঘটে, যেটাকে কিনা আমরা দৈর্ঘ্য প্রসারণ হিসাবে দেখতে পাই। এখন কেন এটা এরকম হয় যে আয়তনে পারদ বাড়লো মানে ভলিউম বাড়ছে পারদের, কিন্তু আমরা দেখতেছি পারদ উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। ভলিউম বাড়লে তো এটা ফেটে চলে আসার কথা বা এদিক বাড়ার কথা, হ্যাঁ, মানে পারদের কণাগুলোর ভলিউম বেড়ে গেছে, কিন্তু আমরা দেখতেছি দৈর্ঘ্য বরাবর উপরে উঠে যাচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা আস্তে আস্তে পড়বো। আপাতত দৈর্ঘ্য আয়তন এটা দিকে না গেলাম, আমি জাস্ট এইটাতে ফোকাস করলাম যে পারদ থার্মোমিটারের মধ্যে তাপমাত্রা বাড়ালে পারদের প্রসারণ ঘটে থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে পারদ থার্মোমিটার ইউজ করছি না আমরা, তাহলে এই যে পারদ যেটাকে আমরা বলতে চাই, যে পদার্থটা তুমি ইউজ করছো সেই পদার্থকে বলা হয়ে থাকে তাপমিতিক বা উষ্ণতামিতিক পদার্থ। তার মানে যেই পদার্থ ইউজ করে তুমি থার্মোমিটার বানাবা, বা থার্মোমিটার বানানোটা ইম্পর্টেন্ট এখানে না, মানে সহজ কথা হলো যে সকল পদার্থ তাপমাত্রার পরিবর্তনে তাদের একটা ধর্ম পরিবর্তন করে, যে সকল পদার্থ তাপমাত্রার পরিবর্তনে তাদের একটা বিশেষ ধর্মের পরিবর্তন করায় এবং নিয়মিতভাবে, তাদেরকে আমরা বলে থাকি তাপমিতিক বা উষ্ণতামিতিক পদার্থ। সরি, আর ওই পদার্থের যেই ধর্মটা চেঞ্জ হলো, এটা হতে পারে দৈর্ঘ্য, হতে পারে আয়তন, হতে পারে চাপ, হতে পারে রোধ, হতে পারে তড়িৎচালক বল, হোয়াট এভার, তাহলে সেই ক্ষেত্রে ওই ধর্মটাকে আমরা বলে থাকি তাপমিতিক বা উষ্ণতামিতিক ধর্ম। তার মানে ওই পদার্থের একটা বিশেষ ধর্মকে আমরা বলতেছি উষ্ণতামিতিক ধর্ম। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। যেই পদার্থকে আমরা বলে থাকি, যেই পদার্থ আমরা ইউজ করে থাকি সেই পদার্থকে আমরা বলে থাকি উষ্ণতামিতিক পদার্থ, আর যেই পদার্থের যে ধর্মটা ওই ধর্মকে আমরা বলে থাকি উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে। এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, একটা জিনিস আমাদের জানা রাখি যে উষ্ণতামিতিক ধর্মকে আমরা প্রকাশ করব এক্স দ্বারা, ঠিক আছে। এটা নিয়ে আমরা সামনে আরো ফার্দার স্টাডি করব, সমস্যা নেই। এবার আসো আমরা এখানে যাই, উষ্ণতামিতিক পদার্থ কি, সংজ্ঞাগুলো আমি লিখে দিয়েছি এখানে। সংজ্ঞাগুলো হলো উষ্ণতামিতিক পদার্থ, উষ্ণতামিতিক ধর্ম হলো এই দুইটা পদার্থবিজ্ঞানের তাপমাত্রার পরিমাপের ভিত্তি, ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। এবং উষ্ণতামিতিক পদার্থ বা সাবস্টেন্স কি, উষ্ণতামিতিক পদার্থ হলো এমন এক ধরনের পদার্থ যার কিছু ভৌত ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এবং এই ভৌত ধর্মের পরিবর্তনকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন পারদ, এটা আমরা
অ্যাজ এ থার্মোমেট্রিক সাবস্টেন্স হিসাবে ইউজ করে থাকি, থার্মোমিটার ইউজ করে থাকি। অ্যালকোহলকেও আমরা ঠান্ডা অঞ্চলে, কেন ঠান্ডা অঞ্চলে সেটা আমরা সামনে এক্সপ্লেন করছি, আপাতত জাস্ট দেখতে থাকো। যে অ্যালকোহলকেও আমরা ব্যবহার করে থাকি অ্যাজ এ থার্মোমেট্রিক সাবস্টেন্স অর উষ্ণতামিতিক পদার্থ হিসাবে, ঠিক আছে। এবং অ্যালকোহলের যে ধর্মটা চেঞ্জ হয় সেই ধর্মকে আমরা কি বলবো, উষ্ণতামিতিক ধর্ম। পারদের ক্ষেত্রেও যে ধর্ম চেঞ্জ হয়, ধর্ম বলতে আমরা বুঝছি যে প্রপার্টি, যেই বৈশিষ্ট্য প্রকাশ পায় তাপমাত্রার পরিবর্তনে, সেই বৈশিষ্ট্যকে আমরা বলতেছি উষ্ণতামিতিক ধর্ম। আর গ্যাসের ক্ষেত্রেও আমরা দেখবো যে স্থির আয়তন বা স্থির চাপে গ্যাসকেও আমরা থার্মোমিটার ইউজ করতে পারি। আর লোহার রড, এটা তো আর থার্মোমিটার ইউজ করি না, বাট লোহার রড কিন্তু তাপমাত্রার বৃদ্ধিতে তার দৈর্ঘ্য বাড়ায়, তার মানে সেও কিন্তু একটা উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে। এই জন্যই বলছিলাম যে থার্মোমিটার ইউজ করাটা মানে না, সেটা হলো যে তাপমাত্রা বৃদ্ধি করলে তার প্রসারণ ঘটে কিনা বা তার একটা ধর্মের চেঞ্জ হয় কিনা, যে কোনো ধর্ম হতে পারে, সেটা আয়তন, দৈর্ঘ্য, অনেক কিছু তো বললাম। তাহলে ওইরকম যদি চেঞ্জ হয় তাহলে তাকে আমরা বলে থাকি উষ্ণতামিতিক পদার্থ, যে তাপমাত্রার পরিবর্তনে সে তার চেঞ্জ করতেছে একটা ধর্মের, ঠিক আছে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবার সামনে যাই। এবার এখানে আমি বলছি উষ্ণতামিতিক ধর্মকে নিয়ে। উষ্ণতামিতিক ধর্মকে আমরা প্রকাশ করে থাকি এক্স দ্বারা, ঠিক আছে। এই এক্স ফর হতে পারে অনেক কিছু, যেমন দৈর্ঘ্য হলে সেটা এল হবে, ঠিক আছে। আবার যদি তোমার আয়তন হয় সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো। এই এক্স ফর মানে অনেক কিছুই হতে পারে আর কি, ওটাই প্রকাশ করতেছে। দেখো, উষ্ণতামিতিক ধর্ম হলো এমন একটি পরিমাণগত বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা হতে পারে দৈর্ঘ্য, হতে পারে আয়তন, যা মানে কি এটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো, এটাকে আমরা কি করতে পারবো, মেজারমেন্ট করতে পারবো। যেমন আমরা একটু আগে উদাহরণটা পড়লাম, দেখো এখানে আমি যদি ধরে নিই যে পারদের যে প্রসারণ, সেটা তোমার ধরো যে আমি বললাম এটা 2 মিটার হয়েছে। যখন তাপমাত্রা ইনক্রিজ করলাম, আমাদের শরীরের তাপমাত্রার সাথে মিলাইলাম, তখন কিন্তু এই পারদটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে না, তখন ধরো আমি বললাম যে 4 মিটার হয়েছে, ঠিক আছে, 4 মিটার হয়েছে। তার মানে এইগুলোই আসলে কিন্তু ধর্মের পরিবর্তন, উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন, ঠিক আছে। এই যে এক্স আছে না, এই এক্স বলতে কিন্তু আমরা এগুলোকে বুঝাচ্ছি, ঠিক আছে। 2 মিটার, 4 মিটার, এটা দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, হোয়াটএভার, যাই যা ইচ্ছা সেটাই কিন্তু হতে পারে। কথা বলতে পারছি? এটাই কিন্তু বলতেছি আমাদের এখানে যে একটা পরিমাণগত বৈশিষ্ট্য তুমি পরিমাপ করতে পারবা, সেটা হতে পারে দৈর্ঘ্যে, হতে পারে আয়তনে, পরিমাপ করতে পারবা, যেটি তাপমাত্রার সঙ্গে নির্দিষ্ট ও পূর্ব নির্ধারিত নিয়মে পরিবর্তিত হয়। এটি হচ্ছে সেই বৈশিষ্ট্য যেটির পরিবর্তন পরিমাপ করে তাপমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে, ঠিক আছে। এটা আমরা আশা করি বুঝতে পারছি। উষ্ণতামিতিক ধর্মের বৈশিষ্ট্যগুলো যদি বলে থাকি, তাপমাত্রা একমাত্র ফাংশন হতে হবে, তার মানে তাপমাত্রার পরিবর্তনে তাদের পরিবর্তন সংঘটিত হতে হবে। কিছু উদাহরণ আছে, যেমন দৈর্ঘ্য, আয়তন, চাপ, বৈদ্যুতিক রোধ ইত্যাদি, ঠিক আছে। দৈর্ঘ্য, আয়তন, চাপ এটা আমরা বুঝি। দৈর্ঘ্য মানে হলো 2 মিটার, 4 মিটার, 5 মিটার, কতটুকু বাড়তেছে লেন্থে আর কি, হ্যাঁ। আয়তন মানেও আমরা বুঝি যে ভলিউম বেড়ে যাচ্ছে, মানে কি আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে তার ভলিউমটা বেড়ে যাচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। যদি গোলাকৃতির হয় তাহলে সেগুলো বড় বড় ফেপে যাবে, মানে ফুলে যাবে আর কি। চাপ মানে আমরা বুঝি প্রেশার, ঠিক আছে, চাপ বেশি দেওয়া। বৈদ্যুতিক রোধটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, কারণ তোমরা এখনো 11 চ্যাপ্টার অনেকে হয়তো পড়ো নাই। 11 চ্যাপ্টার বা আমরা চলতরিতটা যখন পড়বো তখন বৈদ্যুতিক রোধটা আমরা জানতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি ছোট্ট করে বৈদ্যুতিক রোধের একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছি। বৈদ্যুতিক রোধ সহজভাবে বললে আমি তোমাদের একটু বলি, একটু শোনো কি বলতেছি। একটা পরিবাহী তার, সেটা হতে পারে ধরো কপারের, অ্যালুমিনিয়ামের, একটা পরিবাহী তারের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্টটা যখন বাধা পায়, যে কারেন্টটা যেই ফ্লোতে পরিবাহিত হওয়ার কথা, ঠিক আছে, পরিবাহিত হওয়ার কথা, সেটা ওই ফ্লোতে হতে পারবে না, কিছুটা বাধা পাবে। এই বাধাটাকেই আমরা বলতেছি বৈদ্যুতিক রোধ, যে একটা কারেন্ট চলার পথে বাধা। সহজ কথা কি, একটা কারেন্ট চলার পথে বাধাই হলো বৈদ্যুতিক রোধ। তাহলে এখন দেখো আমি এখানে একটা কি আঁকছি, একটা আমি ডায়াগ্রাম আঁকছি। এটা একটা পরিবাহী তার, হতে পারে কপার, অ্যালুমিনিয়ামের তার আর কি। একটা পরিবাহী তার, তার মানে হলো এখান দিয়ে কারেন্ট পরিবাহিত হতে পারে। এখন তোমরা কি জানো কারেন্টের পরিবহন বা কারেন্ট আসলে কি? কারেন্ট কিন্তু আসলে ইলেকট্রনেরই পরিবহন। ইলেকট্রন যেখান দিয়ে পাস হবে সেখান দিয়ে আসলে কারেন্ট পরিবাহিত হবে। তার মানে দেখো আমি এখানে দেখাইছি যে ইলেকট্রন এখান থেকে ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, আর এদিকে ইলেকট্রন পরিবাহিত হওয়া মানেই কিন্তু আসলে কারেন্টের পরিবাহিত হওয়া। তার মানে এখান থেকে আমি লিখেও দিয়েছি যে ইলেকট্রনের প্রবাহই হলো আসলে অ্যাকচুয়ালি কারেন্টের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহই কি আসলে কারেন্টের প্রবাহ, কারেন্ট আর কিছুই না, ইলেকট্রনের একটা ফ্লোই কি আমরা বলি কারেন্ট, ঠিক আছে। তাহলে কারেন্টের একটা প্রবাহ। এখন আমি বলছি যে কারেন্ট চলার পথে পরিবাহী পদার্থের অণু, দেখো খেয়াল করো, তোমাকে সহজ ভাষায় বলি আমি একটু, এটা আমি ডিটেলস পড়াবো 11 চ্যাপ্টারে। এই যে পরিবাহী তার, এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, মানে ধাতু দিয়ে তৈরি। তার মানে এই ধাতু দিয়ে যে তৈরি, এই পরিবাহী তারের যে ধাতু দিয়ে তৈরি, ধরো কপার বা অ্যালুমিনিয়াম, তা এই যে ব্যাপারগুলো, এই যে ধাতুগুলোর নিজস্ব অনুপরমাণু আছে না, হ্যাঁ, কপারে থাকলে কপারের অনুপরমাণু থাকবে, সেগুলো ইলেকট্রন থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে। তো সেগুলো কিন্তু কোনোগুলাই স্থির না, সবাই কিন্তু ভাইব্রেশন মানে কাঁপতেছে বা বিভিন্ন গতিতে ঘূর্ণায়মান, ঠিক আছে। আমরা
প্রথম ক্লাসে কিন্তু পড়ে আসছি যে অণুপরমাণু কোনো কিছুই আসলে স্থির না, প্রথম ক্লাসটা কিন্তু আলোচনা করে আসছি আমরা তাপমাত্রার ক্লাসে। তাহলে এই যে মেটালের যে অণুপরমাণুগুলো আছে যে এই নীল অংশের মধ্যে, ঠিক আছে, এই চারপাশে তো আছে, এটার চারপাশে তো আছে, 3D স্ট্রাকচার, চারপাশে যেটা আছে, তাহলে এই চারপাশে যে আছে এই যে মেটালের যে অণুপরমাণুগুলো আছে, এই মেটালের অণুপরমাণুগুলো কিন্তু কোনোগুলো স্থির না। তাহলে এই মেটালের অণুপরমাণুগুলোর সাথে এই যে কারেন্টের প্রবাহ মানে ইলেকট্রনের যে প্রবাহ, এরা কি সংঘর্ষে লিপ্ত হতে পারে না? সংঘর্ষে কিন্তু লিপ্ত হতে পারে। আবার দেখো নিজেরাও তো একটা বিকর্ষণ করবে, কারণ দুজনে কিন্তু আসলে ইলেকট্রন, ঠিক আছে। আবার ধাতুর ইলেকট্রন আছে না, ধাতু কি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, আমার কেমিস্ট্রিতে পড়ে আসছি। তাহলে ধাতুর ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনগুলো কিন্তু এদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে। তার মানে এই কারেন্টটা যেই গতিতে মানে ইলেকট্রনটার গতিটা পায় আলোর বেগের গতির কাছাকাছি, যদিও আলোর বেগ না কাছাকাছি আর কি, তাহলে কিন্তু সে কিন্তু সেই ফ্লোতে পরিবাহিত হতে পারবে না, তার থেকে একটু কিছু কম পরিমাণ মানে একটু বাধা পাবে আর কি, একটু রেজিস্ট্যান্স পাবে। রোধ মানে কি, রোধের ইংলিশ নামটা কিন্তু মনে রাখবা, রোধ মানে কিন্তু আসলে রেজিস্ট্যান্স। রোধ মানে কি বাধা, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বা এটার অ্যাকচুয়াল নাম হলো আমাদের বাধা। বাধা তার মানে কারেন্ট চলার পথে একটা বাধা পায়, এই বাধাটাকে আমরা বলতেছি রোধ, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা মনে রাখবো যে বৈদ্যুতিক রোধও কিন্তু একটা উষ্ণতামিতিক ধর্ম। কেন? কারণ তাপমাত্রার পরিবর্তনে বৈদ্যুতিক রোধ চেঞ্জ হয়, ঠিক আছে। এটা সহজেই ব্যাখ্যা করা যায়, তোমাদের একটু বলি। তার আগে দেখো একটু লাইনটা পড়ে নিই যে কারেন্ট চলার পথে পরিবাহী পদার্থের অণু পরমাণু এবং নিজেদের মধ্যেও অনেক সময় সংঘর্ষ হয়ে থাকে এবং বিকর্ষণের দরুন বাধা পায়, পরে তার গতি বাধা পায়, ঠিক আছে। মানে একটু যেই ফ্লোতে যাওয়া উচিত তার থেকে একটু কম ফ্লোতে যায়, ঠিক আছে। এবং বাধা দেওয়ার এই ধর্মই অ্যাকচুয়ালি বৈদ্যুতিক রোধ। আশা করি রোধটা বুঝতে পারছি। রোধ হলো অ্যাকচুয়ালি কারেন্টের ফ্লোয়ের বাধা, একদম সহজ কথায় আর কি, ঠিক আছে। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আমরা যখন চলতরিৎ পড়বো এগুলো ইকুয়েশনগুলো আমরা দেখবো, ঠিক আছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বৈদ্যুতিক রোধ কিভাবে উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে, এটা একদমই সহজভাবে অ্যান্সার দেওয়া যায়। দেখো, তুমি যদি এই পরিবাহী তারের তাপমাত্রা বাড়াও, ঠিক আছে, ধরো যে কোনোভাবে পরিবাহীটাকে তুমি গরম করছো বা পরিবেশ ধরো গরম হয়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, তখন কি হবে, এই ধাতুর যে মুক্ত ইলেকট্রনগুলো আছে না, ধাতু কি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তো ধাতুও কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে। হ্যাঁ, তো ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখান থেকে কিন্তু খুব ভালো মতো আর অনেক ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, এবং ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে এবং ইলেকট্রনের প্রবাহ মানে তো কারেন্টের প্রবাহ, ঠিক আছে। তার মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং কারেন্টের প্রবাহ কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে বিভিন্ন ধরনের কেস হতে পারে অ্যাকচুয়ালি, যেমন আমাদের বৈদ্যুতিক পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কারেন্টের প্রবাহকে অনেক ভাগে ভাগ করছি, যেমন সুপরিবাহী, তারপর তোমার মানে পদার্থকে সুপরিবাহী, তারপর অর্ধপরিবাহী, হ্যাঁ, দুইটা নিয়ে আলোচনা করি। আর কুপরিবাহী, কুপরিবাহীতে তো কারেন্ট প্রবাহ হবেই না, নামটা হলো কুপরিবাহী, যেখানে কারেন্ট প্রবাহিত হয় না, ঠিক আছে। আরেকটা আছে সুপরিবাহী, আরেকটা আছে তোমার অর্ধপরিবাহী। একটু মুখে মুখে বলি, একটু শোনো, হ্যাঁ, এটা তোমাদের লাগবে না, জাস্ট তোমাদের জানার জন্য বলতেছে, হ্যাঁ, এটা আমি আবার 11 চ্যাপ্টারে বলবো। সুপরিবাহী এবং কি অর্ধপরিবাহী। সুপরিবাহী মানে হলো যেটার পরিবহন ক্ষমতা অনেক বেশি, মানে তার মধ্যে অনেক বেশি মুক্ত ইলেকট্রন আছে, আর ইলেকট্রন থাকা মানেই কিন্তু কারেন্টের প্রবাহ থাকা। এখন একটা সুপরিবাহী তার, ধরো তোমার কাছে একটা অ্যালুমিনিয়ামের তার আছে, এখন সেই অ্যালুমিনিয়ামের তারটা সুপরিবাহী। কি বললাম? ওই অ্যালুমিনিয়ামের তারটা সুপরিবাহী। তোমাকে আমি যদি বলি, এক মিনিট, ধরো তোমার কাছে একটা অ্যালুমিনিয়ামের তার আছে, এটা অ্যালুমিনিয়ামের তার, সেই অ্যালুমিনিয়াম তারটা অনেক সুপরিবাহী, তার মানে এটার মধ্যে ইলেকট্রনের এমনি অনেক অভাব নেই, অনেক ইলেকট্রন আছে, ঠিক আছে, এবং এটা পরিবহন ক্ষমতা অনেক বেশি, ইলেকট্রনগুলো অনেক ফ্রিলি মুভ করতেছে, ঠিক আছে। এখন তুমি করলা কি, তাপমাত্রা বাড়াইলা, হিট দিলা, তো হিটের তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে এখান থেকে আরো অনেক বেশি ইলেকট্রন বের হবে, মুক্ত হয়ে যাবে। এখন এত বেশি ইলেকট্রন হবে যে এরা নিজেদেরকে এখন রিপালশন করা শুরু করবে, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কথাটা বুঝো, প্রথমে তারা সুপরিবাহী ছিল, তুমি যখন হিট দিছো মানে তাপমাত্রা বাড়াইছো, তখন আরো বেশি মুক্ত ইলেকট্রন নির্গত হয়েছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে। মেটাল থেকে আসছে বা হঠাৎ যেখান থেকে আসছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে হিট পায়া, ঠিক আছে। ইলেকট্রন তার ওই পরমাণুর যোজদার শক্তিস্তর থেকে বের হয়ে বাইরে এসে পড়ছে কারেন্ট প্রবাহিত করার জন্য। তো ইলেকট্রনের সংখ্যা এত বেড়ে গেছে যে এই যে ইলেকট্রনের সংখ্যা এত বেড়ে গেছে যে এরা নিজেদেরকে রিপালশন করতেছে এবং বিকর্ষণ করতেছে। তখন কি বিকর্ষণ করা মানে কি? বাধা পাওয়া। তো এই বাধাটা কি মানে কি? বৈদ্যুতিক রোধ পাওয়া, মানে রোধ বৃদ্ধি পাওয়া। রোধ মানে তো বাধা, রোধ বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। আবার যদি সেমিকন্ডাক্টর হয়, সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে হলো যে ওদের ইলেকট্রন সংখ্যাগুলা অনেক কমও না, অনেক বেশিও না, মানে খুব পরিবাহীও না, আবার অনেক পরিবাহীও না। ধরো একটা আর দুটো ইলেকট্রন আছে, ধরো এটাই আর কি, হ্যাঁ এটাই। তো তুমি যখন এখানে হিট দিবা, তখন কি হবে? আরো বেশি মুক্ত ইলেকট্রন বের হবে। তখন কি হবে? অনেকটা পরিবাহীর মতো আচরণ করবে, কার মতো? পরিবাহীর মতো, মানে ওর ফ্লো বেড়ে যাবে আরো, কারণ আগে অনেক কম ছিল ইলেকট্রন, এখন কয়েকটা বের হলে তখন গতিটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, আগে অনেক বেশি কম ছিল, আর এখানে তো আগে অনেক বেশিই ছিল, প্রায় আরো এক্সট্রা হয়েছে, তো অতিরিক্ত বেশিও ভালো না, ঠিক আছে। এটা একটা মিডিয়াম লেভেল সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয়? কারেন্টের ফ্লোটা বেড়ে যায় এবং আমরা
সেখান থেকে রোদ কি বেশি পাবো না কম পাবো? এখন রোদ কম পাবো, কারণ বাধা কমে গেছে, এখন কারেন্ট প্রবাহ আগে থেকে ভালো হচ্ছে, ঠিক আছে। এবং এই জন্য কিন্তু আমরা আমাদের বর্তমান ইলেকট্রনিক্সের যুগ, এবং ইলেকট্রনিক্সের যুগে কিন্তু আমরা সেমিকন্ডাক্টর বেশি ইউজ করি, কারণ সেমিকন্ডাক্টরকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এগুলো মেকানিজম আমি ডিটেলস পড়াবো সামনে ইনশাআল্লাহ। এটা তোমাদের সেমিকন্ডাক্টর অধ্যায়টার মধ্যে আছে, 12 নম্বর বা 13 নম্বর অধ্যায়ের মধ্যে, ওটা আমি ডিটেলস পড়াবো। আশা করি বৈদ্যুতিক রোধটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবং পুনরাবৃত্তিযোগ্য এবং নির্ভরযোগ্য হতে হবে, কারণ একই তাপমাত্রায় বারবার একই মান দিতে হবে। আমরা বারবার বলছি যে ধর্মের যে পরিবর্তনটা এটা খুব ভালো হতে হবে। চিন্তা করো যে তুমি যদি এমন একটা জিনিস নাও, যেমন ধরো তোমাকে যদি বলতাম যে আমাদের যে ক্লিনিক্যালি যে আমরা ব্যবহার করি থার্মোমিটার, মানে পারদ থার্মোমিটার, যদি পারদ থার্মোমিটারটা এমন হইতো যে তুমি ধরো যে তাপমাত্রা যখন বাড়তেছে তখন তার দৈর্ঘ্য বাড়তেছে, এটা তো সুন্দর সম্পর্ক। তাপমাত্রা বাড়াচ্ছি, দৈর্ঘ্য বাড়তেছে, ঠিক আছে, মানে একটা সুন্দর একটা সম্পর্ক আছে। তাপমাত্রা যেরকম হচ্ছে আমাদের পারদের উচ্চতারাও সেরকমভাবে পরিবর্তিত হচ্ছে। এখন যদি এরকম হইতো, চিন্তা করো যে প্রথম কিছু সময় সে থার্মোমিটার তাপমাত্রা বাড়লে উচ্চতাও বাড়ে, আবার একটু পরের সময় কি হয়, তাপমাত্রা বাড়তেছে ঠিকই, উচ্চতা আবার কমতেছে, আবার একটু পরের সময় তাপমাত্রা বাড়তেছে আর উচ্চতা আবার বাড়তেছে, মানে একটা র্যান্ডম নেট সৃষ্টি হইতো যে কখনো কখনো তাপমাত্রা বাড়লে উচ্চতা বাড়ে, কখনো কখনো তাপমাত্রা কমলেও উচ্চতা আবার বাড়ে। তেমন একটা একটা বিশৃঙ্খল অবস্থা দেখা যেত। এরকম কোনো বস্তুকে নিয়ে, এরকম কিছু পদার্থকে নিয়ে কিন্তু তুমি কখনোই কোনো একটা থার্মোমিটার ব্যবহার করতে পারবে না, বা কোনো একটা ভালো কিছু ইউজ করতে বানাতে পারবে না, বা কোনো একটা ভালো কিছু বানাতে পারবে না, কারণ এরকম র্যান্ডম সম্পর্ক নিয়ে কিন্তু কিছু মানে ব্যাখ্যা করা যায় না। কারণ তোমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, তাপমাত্রা মাপা, ঠিক আছে। এখন তোমার তো র্যান্ডমনেস থাকলে তুমি অ্যাকুরেটলি মাপতে পারবে না। এই জন্যই কিন্তু আমরা নর্মালি এই কথাটা বলছি যে পুনরাবৃত্তিযোগ্য এবং নির্ভরযোগ্য হতে হবে, এবং সহজেই পরিমাপযোগ্য হতে হবে। এটা আমাদের ভিজুয়ালাইজ করতে পারবো, এবং কোনো জটিলতা বা কমপ্লেক্সিটি ছাড়াই আমরা পরিমাপ করতে পারবো। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি এই কনসেপ্ট সম্পর্কে, ঠিক আছে। এবার আমরা সামনে যাই। যেমন খেয়াল করো, কিছু উষ্ণনৈমিত্তিক ধর্মের আমি উদাহরণ দিয়েছি। এখানে কি কি আছে দেখো, যেমন দৈর্ঘ্য একটা উষ্ণনৈমিত্তিক ধর্ম হতে পারে, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। যেমন আয়তন, এটাকে ভি দ্বারা প্রকাশ করে থাকি। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, এবং তড়িৎচালক বলকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। উদাহরণগুলো আছে অনেক। যেমন দেখো দৈর্ঘ্যের ব্যাপারটা আমরা দেখি যে ধাতব রডের তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে। আয়তনের ব্যাপারটা দেখো, পারদ থার্মোমিটার যেটা, এটা পারদের আয়তন বাড়ে, কিন্তু আমরা যেটা দেখে আসলাম যে পারদের দৈর্ঘ্য বাড়তেছে। তো এখন এখানে বলতেছে আবার কি পারদের আয়তন বাড়ে। তো এটা কিভাবে ব্যাখ্যা করবো সেটা আসতেছি। আর চাপের ব্যাপারে আসো, গ্যাস থার্মোমিটার, এটা দেখবো আমরা সামনে। বৈদ্যুতিক রোধটা প্লাটিনাম রোধ থার্মোমিটার আছে, পিআরটি বা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। আর তড়িৎচালক বল আছে যেমন থার্মোকাপল, এটা দেখাবো তোমাদের চিত্রটা, থার্মোকাপল ইউজ করে থাকি, হ্যাঁ। আর এখানে একটা কথা বলছি আমি যে তাপমাত্রা বাড়ালে পারদের কিন্তু আয়তন বাড়ে। এটাই হচ্ছে প্রকৃত উষ্ণনৈমিত্তিক ধর্ম, অ্যাকচুয়ালি আয়তনটাই বাড়ে। কিন্তু থার্মোমিটারে পারদের যে অংশ আমরা দেখি তা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, কারণ কাচের নল সরু হওয়ার ফলে সামান্য আয়তন পরিবর্তনও স্পষ্ট দৈর্ঘ্যে প্রকাশ পায়। একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের, দেখো খেয়াল করো। এখানে আমি একটা থার্মোমিটার রাখছি, এটা পারদ থার্মোমিটার। তোমরা দেখবা নজর করে ক্লিনিক্যালে যখন তোমরা যাও, যে পারদ থার্মোমিটারের বাইরে সবুজ লেয়ারটা আছে না, এটা আমি আঁকছি। এটা হলো বাইরের যে কাচের লেয়ারটা মোটা, আর ভিতরে একটা সরু কাচের নল থাকে, এরকম ছোট্ট একদম চিকন সরু কাচের নল থাকে, এবং এই সরু কাচের নলের মধ্যে কিন্তু পারদগুলো আছে, ঠিক আছে। তো আমি পারদগুলোকে একটু এভাবে প্রকাশ করি, যে পারদের অণুগুলোকে এরকম গোল গোল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, গোল গোল দিয়ে প্রকাশ করি। এগুলো পারদের অনুপরমাণুগুলো, ঠিক আছে, এরকম ভাবে প্রকাশ করলাম, এতটুকুভাবে প্রকাশ করলাম, ঠিক আছে। এখন আমি যদি এভাবে প্রকাশ করলাম, ঠিক আছে। এখন আমি এতটুকু অংশকে কেটে জুম করে বড় করছি, দেখো এই নীল অংশটার ভিতরের এটাকে কেটে জুম করছি, মানে একটু বড় করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা তোমাদের কি হয়, বুঝতে সুবিধা হয়। এই অংশটাকে কেটে আমি জুম করছি। দেখো তো জুম করলে কি হয়, জুম করলে এরকম কতগুলো অণু ছিল, এই যে এইটা জুম করছি, দেখতে বড় বড় হয়েছে, একটু জুম করছি দেখতে, বা সরি একটু নয়েজ হচ্ছে, কাজ চলতেছে তো এই জন্য আর কি। দেখো এখানে কি হইতেছে, এখানে জুম করছি পারদের অণুগুলো, এগুলো কি, এগুলো হলো পারদের অণু, এগুলো হলো পারদের অণু। খেয়াল করো, আমরা বলে আসলাম যে তাপমাত্রা যখন বাড়ে, তাপমাত্রা যখন ইনক্রিজ করে, তখন এই পারদের আয়তন বৃদ্ধি পায়, পারদগুলো ফুলে পেঁপে ওঠে, মানে মোটা হয়ে যায়। এখন তুমি খেয়াল করো তো, এই নলটা কিন্তু অনেক সরু একটা কাচের নল, ঠিক আছে। তো যখন এই পারদের আয়তন বৃদ্ধি পাবে, মানে পারদটা অনেক বড় হয়ে যাবে, এই যে এই পারদটা এবারে যখন বড় হবে, তাপমাত্রা বাড়াইছে, হ্যাঁ, তুমি হিট দিছো, তোমার শরীর থেকে পাইছে, তাই না, হিট দিছো, হিট দেওয়ার পর এটা অনেক বড় হয়ে গেছে, এরকম হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাইরে যাবে না, এক মিনিট, কারণ আমরা তো কাচের নল ইউজ করছি, ওটা ফাটতে পারবে না, ঠিক আছে, কারণ এত পারদের শক্তি হয়ে জানি যে ও কাচের নলকে ফাটাই ফেলবে। দেখো ছোটখাটো অনুপরমাণু, এটা অনেক বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে ও তো আর পাশাপাশি যেতে পারতেছে না, কারণ পাশাপাশি তো ফিক্সড,
মানে এই দেখো, এই সরু নলটা তো আর বড় হতে পারবে না, এটা কোনো ফ্লেক্সিবল সরু নল না, এটা কাচের একটা সরু নল। তার মানে এই পারদটা কিন্তু এখন ফিক্সড, যে ওর যা এই মানে পার্শ্বীয় জায়গা কিন্তু ফিক্সড। তখন কি ও তো আয়তন বাড়াইতে হবে, তাই না? তখন কি করবে, ও বলবে যে এই আমাকে জায়গা দাও, উপরে জনকে প্রেশার দিবে, এই আমাকে জায়গা দাও, আমি বড় হয়ে গেছি। তখন কি উপর বড় একটা প্রেশার দিবে আর কি, পাশাপাশি যেতে পারতেছে না। যেহেতু সে পাশাপাশি যাইতে পারতেছে না, তার মানে উপর বরাবর একটা প্রেশার দিবে যে আমাকে উপরে জায়গা করে দাও, যাতে আমি উপরের দিকে উঠতে পারি, নিজেকে একটু জায়গা দিতে পারি। তখন ঠিক আছে, উপরের জন্য জায়গা করে দিবে। কিন্তু উপরের জন্য তো বড় হয়েছে, কারণ সবাই বড় হয়েছে, তাপমাত্রা সবাই গ্রহণ করছে, তাপ তো সবাই গ্রহণ করছে, তাহলে সেও কিন্তু আবার বড় হয়েছে। আবার সে উপরের জনকে প্রেশার দিচ্ছে আমাকে জায়গা করে দাও, কারণ পাশাপাশি কোনো জায়গা নেই, আমাকে উঠলে উপরের দিকে উঠতে হবে। তো আবার ওকে জায়গা দিছে, আবার ওকে জায়গা দিচ্ছে, ঠিক আছে? তার মানে দেখো ভলিউম বাড়ছে, কথাটা কিন্তু অ্যাকচুয়ালি মিনিংটা কিন্তু ভলিউমই বাড়ছে। ভলিউম বাড়ার ফলে কিন্তু আমরা দেখতেছি দৈর্ঘ্য, কারণ কি, কারণ পাশাপাশি তো জায়গা নেই যে ভলিউম বাড়ানো তোমাকে দেখাবে মোটা হয়ে যাবে, এরকম তো কোনো জায়গা নেই। দেখো তারা বাধ্য হয়ে তাদের ভলিউমটাকে বাড়ানোটা তারা দৈর্ঘ্য বৃদ্ধি হিসাবে চিহ্নিত করতেছে। কি হিসাবে চিহ্নিত করতেছে? দৈর্ঘ্য বৃদ্ধি হিসাবে চিহ্নিত করতেছে। ভলিউম ঠিকই বাড়ছে, বাট তারা দেখাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হিসাবে, কারণ পাশাপাশি কোনো জায়গা নেই, তারা চাপ দিতেছে উপরের জনকে যে আমাকে জায়গা দাও, আমাকে জায়গা দাও। এভাবে ভেবে দেখো তারা উপরের দিকে উঠতেছে, এবং উপরের দিকে উঠা মানে কি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু আমরা দেখি 2 মিটার, 4 মিটার, 5 মিটার। কথা বুঝতে পারছি ভাইয়া? আশা করি বুঝতে পারছি। এই লেখাটা এখানে লেখা আছে, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসলে তোমরা আশা করি জিনিসটা পারবা। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম। এবার কিছু আমি এক্সটার্নাল যে কিছু থার্মোমিটার নিয়ে আলোচনা করেছি, যেমন অ্যালকোহল থার্মোমিটার। এটা আমরা নর্মালি ঠান্ডা অঞ্চলে বেশি ইউজ করে থাকি। এর কারণ হলো অ্যালকোহলের যে নিম্ন হিমাঙ্ক, মানে এটার ফ্রিজিং পয়েন্ট অনেক কম। হ্যাঁ, মানে এটা প্রায় -144°C তাপমাত্রা অ্যাপ্রক্সিমেটলি, মানে এটা এক এক জায়গায় এক রকম মান দেখাতে পারে, বাট কাছাকাছি এরকম মানে -144°C তাপমাত্রা এটা বরফ হয়, মানে জমে যায় আর কি। ঠিক আছে, এটা খুব ভালো। যেমন পারদের ক্ষেত্রে ধরো যে অ্যান্টার্কটিকায় তুমি গেছো, এখন অ্যান্টার্কটিকা তোমার জ্বর আসছে, এখন তুমি কোন থার্মোমিটার ইউজ করবা, পারদ নাকি অ্যালকোহল? অবশ্যই অ্যালকোহল। কারণ কি, কারণ পারদ থার্মোমিটারটা কি হয়, কারণ অ্যান্টার্কটিকা তাপমাত্রা তো এমনি মাইনাসে থাকে, -10 -20 এরকম। এখন পারদ থার্মোমিটার 0-র পরে গেলেই, মানে 0-র নিচে গেলেই সে আস্তে আস্তে ধর্ম হারাতে থাকে আর কি। এবং পারদের ক্ষেত্রে -30, আমি যদি ভুল না করে থাকি, -30°C তাপমাত্রায় তার হিমাঙ্ক আর কি, সে জমে যায় আর কি। ঠিক আছে, তো এই জন্যই পারদটাকে আমরা ইউজ করতে পারি না, কারণ ওর হিমাঙ্ক অনেক কম, মানে নিম্ন হিমাঙ্ক আর কি, এটা ফ্রিজিং পয়েন্ট অনেক কম। কিন্তু অ্যালকোহলের -144, তার মানে ওই অ্যান্টার্কটিকা তাপমাত্রায় অ্যালকোহল স্টেবল থাকবে। ঠিক আছে, অ্যালকোহল কি থাকবে? স্টেবল থাকবে। আসলে বুঝতে পারছি যে এটার ফ্রিজিং পয়েন্ট অনেক কম, এটা অনেক কম তাপমাত্রায় গিয়ে জমে, তো এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট পারদের ক্ষেত্রে কিন্তু এটা একটু নিচু তাপমাত্রা নামে জমে যায়। এখন থার্মোমিটার নিয়ে গেছো, থার্মোমিটার মধ্যে পারদ জমে গেছে, বরফ হয়ে গেছে, তাহলে তো তুমি সেটা দিয়ে জল মাপতে পারবো না, তাই না? ওটাই বলতেছে। আরেকটা উদ্দেশ্য হলো, অ্যালকোহল হলো স্বচ্ছ, মানে সাদা আর কি। তো রং মিশাইয়া, এর মধ্যে তুমি যদি রং মিশাও, তাহলে তার থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে যাতে রং দেখে তুমি সহজে বুঝতে পারো। ঠিক আছে, যেমন লাল রং, নীল রং দেখে তুমি বুঝতে পারবা যে আসলে কতটুকু উপরে নিচে উঠতেছে। ঠিক আছে, এটা একটা সুবিধা। হ্যাঁ, এবং রং মিশাইলেও থার্মোমিটারের মানে যে অ্যালকোহলের এই ধর্মটা নষ্ট হয় না, স্টেবল থাকে। অ্যালকোহল স্বচ্ছ, তবে রং মিশিয়ে থার্মোমিটারে ব্যবহার করা হয়, এবং ঠান্ডা অঞ্চলে এটি পারদের চেয়ে ভালো কাজ করে। ঠিক আছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইংলিশে কতগুলো কথা লিখছে, অ্যালকোহল থার্মোমিটার্স আর ইউজড ইন এ কোল্ড রিজিয়ন, ঠান্ডা অঞ্চলে ব্যবহার করা হয়, ডি টু দেয়ার লো ফ্রিজিং পয়েন্ট, তাদের নিম্ন হিমাঙ্কের ধরুন আর কি, অ্যান্ড হাই ভিজিবিলিটি হোয়েন কালার, মানে যখন তাদেরকে রঙিন করা হয় তখন তারা খুব ভালো রং প্রদর্শন করতে পারে। ঠিক আছে, এগুলোর জন্য অ্যালকোহল এক্সপানশন ইজ মোর দেন মার্কারি, তার মানে অ্যালকোহলের যে আয়তন প্রসারণ এটা খুব ভালো মার্কারি থেকে, বা খুব বেশি, মেকিং ইট মোর সেন্সিটিভ অলদো ইট ক্যান নট বি ইউজড এট আ হাই টেম্পারেচার ডিউ টু দ্য লো বয়েলিং পয়েন্ট। কিন্তু আমাদের যে রিজিয়নগুলো আছে এখানে কিন্তু আমরা সেই অ্যালকোহলকে ব্যবহার করতে পারবো না, কারণ এদের আবার বয়েলিং পয়েন্টটা কম। তার মানে এদের পাউডার ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট অনেক বেশি, মানে গলনাঙ্ক আর কি যেটা, কিন্তু অ্যালকোহলের আবার গলনাঙ্ক কম, ফ্রিজিং পয়েন্ট বেশি, মানে ফ্রিজিং পয়েন্ট নিচের দিকে গেলে অনেক কম, আবার গলনাঙ্কটাও কম। তার মানে খুব কম তাপমাত্রায় গলে যায়, মানে গলে যায় বলতে গলে যায় না, অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট মানে হলো বাষ্পীভূত হয়ে যায় আর কি। হ্যাঁ, গলে না, বাষ্পীভূত হয়ে যায়। ঠিক আছে, তো খুব কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের রিজিয়ন তো তাপমাত্রা অনেক বেশি থাকে, ঢাকাতে 40°C তাপমাত্রা হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, 30-এর উপর তো থাকেই গরমের দিনে। তো এই জন্য আমরা অ্যালকোহল আমাদের এখানে ইউজ করি না, আমরা সবসময় পারদটা ইউজ করে থাকি, আমাদের জন্য পারদ পারফেক্ট। আর ঠান্ডা অঞ্চলে কিন্তু সবসময় অ্যালকোহলটা পারফেক্ট। আশা করি বুঝতে পারছি। আর রোদ থার্মোমিটার তো বলে আসলাম, রোদ থার্মোমিটারটা আমাদের অনেক কাজে আমরা ইউজ করে থাকি। যেমন তাপমাত্রা বাড়ালে কিছু ধাতুর বৈদ্যুতিক রোধ বাড়ে। ঠিক আছে, আমরা দেখলাম যে পরিবাহী ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবা রোধ বাড়বে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পরিবাহী তাপমাত্রা বাড়ালে রোধ কমবে। ঠিক আছে, এই সম্পর্কে কি ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, যে সুপরিবাহী বা সুপার কন্ডাক্টর যেগুলা, এক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি ইনক্রিজ করো,
তোমার রোধ বাড়বে, কারণ ইলেকট্রন বেশি বেশি মুক্ত হবে, রিপালশন হবে। আর সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেমি কন্ডাক্টর, এখান থেকে আগে থেকে ইলেকট্রনগুলো কম, তো তাপমাত্রা বাড়লে আর কিছু ইলেকট্রন রিলিজ হবে, তখন সেটা আরও ভালো হবে আর কি। হ্যাঁ, তো রোধ কমবে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছি। এটা আমি নেক্সট চ্যাপ্টারগুলোতে পড়াবো, সমস্যা নেই। আর রেজিস্ট্যান্স থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকি। আমার প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার পিআরটি, এটা অনেক ইউজ আছে। এটা কি করা হয়, একটা পাতলা প্লাটিনাম তার ব্যবহার করা হয়, কারণ এর রোধ তাপমাত্রার সাথে খুব নিয়মিতভাবে বাড়ে, এবং তারের রোধ মেপে একটি গ্রাফ বা সার্কিটের সাহায্যে আমরা এটাকে তাপমাত্রা বের করতে পারি। এবং প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার বা পিআরটি এটা প্রায় 0.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিখুঁতভাবে মাপতে পারে আর কি। হ্যাঁ, এবং শিল্পক্ষেত্রে এটা খুব ইউজ করা হয়ে থাকে, মানে 0.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমরা মাপতে পারি। কিন্তু এখানে তারটার ব্যবহার করা হয়ে থাকে। মানুষের ক্ষেত্রে দরকার নেই, মানুষের ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল থার্মোমিটার দিই, যেটা সহজে বহনযোগ্য, ওইটা দিয়ে আমরা কাজ করতে পারি। এগুলো তোমার ইউজ করতে শিল্পক্ষেত্রে। হ্যাঁ, এবং এটার সূক্ষ্মতা দেখছো কত কম, 0.1 ডিগ্রি সেলসিয়াস, মানে খুব কম তাপমাত্রার পরিবর্তনে সে মেজারমেন্ট করতে পারবে। আশা করি বুঝতে পারছি। এবার আমার সামনে যাই, যেমন দেখো আরেকটা আছে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা একটা নতুন ধারণা তোমাদের জন্য। এটা একটা উষ্ণগতিক ধর্ম। তড়িৎচালক বল আসলে কি, ধরো ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে আসলে একটা পার্থক্য বোঝাচ্ছে। যেমন দেখো, খেয়াল করো, যখন মানে ভোল্টের পার্থক্য, যখন দুটি ভিন্ন ধাতু জোড়া দিয়ে একটি বন্ধ সার্কিট তৈরি করা হয়, তখন এই দুই সংযোগ স্থলের ভিন্ন তাপমাত্রা দেওয়া হয়, তখন একটি ক্ষুদ্র তড়িৎচালক বল উৎপন্ন হয়। ঠিক আছে, আশা করি বুঝো নাই কিছুই, দেখো বুঝাচ্ছি। যন্ত্র থেকে আসো, যন্ত্রটাকে আমরা বলতে থাকি থার্মোকাপল। ঠিক আছে, এই থার্মোকাপল যন্ত্রটা দেখতে কিরকম তোমাদের একটু দেখাই, 1 মিনিট। আশা করি দেখতে পাচ্ছ, এই যে যন্ত্রটা, এই যে এটা, হ্যাঁ, এই যে যন্ত্রটা, ঠিক আছে, এই যন্ত্রটা কি হচ্ছে দেখো তো, এখানে একটা তার আছে, এই যে ওয়াই টাইপ এ, এখানে ওয়াই টাইপ বি, দুইটা তার এক জায়গায় সাথে যুক্ত হয়েছে। আর এখানে দিয়ে একটা বড় এই যে লোহার রডের মতো এটা একটা আছে, এটাকে আমরা বলি কোল্ড জাংশন। এখানকার তাপমাত্রা আমাদের জানা, আর এখানে হলো হট জাংশন। ঠিক আছে, এখানে তুমি তাপমাত্রা বাড়াবা কমাবা, ঠিক আছে, যেমন মোমবাতি দিয়ে তাপ দিচ্ছে। ঠিক আছে, তখন কি হবে, এখানকার তাপমাত্রা এখানকার তাপমাত্রার মধ্যে, এখানকার তাপমাত্রা আর এখানকার তাপমাত্রার মধ্যে একটা কি আসবে, এটা কোল্ড জাংশন, মানে ঠান্ডা অঞ্চল। হ্যাঁ, এটা সাপেক্ষে, এটা গরম অঞ্চল। তো এই দুইটার মধ্যে তাপমাত্রা একটা পার্থক্য আসবে। তো তাপমাত্রার পার্থক্যটা তারা আগে ভোল্ট মিটার বা মাল্টি ভোল্টে মাপে, এবং সেই ভোল্ট মিটারের সমতুল আমরা তাপমাত্রা দেখি। মানে যদি ভোল্ট বাড়ে তাপমাত্রা বাড়বে, ভোল্ট কমলে তাপমাত্রাও কমবে। তার মানে ঠান্ডা অঞ্চলের, তো এটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যে এই মানে মেকানিজমটা আসলে এরকম, যে দুইটা তারকে আমরা এক জায়গায় যুক্ত করছি, এটাকে আমরা বলতেছি হট জাংশন, এটাকে আমরা বলতেছি কোল্ড জাংশন। এবং যখন তুমি হট জাংশনের তাপমাত্রা বাড়াবা, তখন দুইটার মধ্যে একটা ভোল্টের পার্থক্য সৃষ্টি হবে, এবং সেই ভোল্টের পার্থক্যটা মাপা হবে মাল্টি ভোল্টস দিয়ে, এবং সেই ভোল্টের পার্থক্য দেখে বোঝা যায় যে তাপমাত্রাটা কতটুকু বাড়ছে বা কমছে, বা তাপমাত্রার পার্থক্যটা কতটুকু হয়েছে। ঠিক আছে, এবং এটা সমতুল চাপের হয়ে থাকে। তো আসলে বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, মেকানিজম তো লাগবে না, জাস্ট পরিচয় করার জন্য। এই যন্ত্রটাকে আমরা থার্মোকাপল বলে থাকি। কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি তোমার নর্মালি থার্মোকাপল। এবং থার্মোকাপলের ইউজ কি, চুল্লির ভিতরে, মানে বিভিন্ন ধরনের কলকারখানা বা আমাদের যে ল্যাবরেটরিগুলো আছে, এই চুল্লির ভিতরে উচ্চ তাপমাত্রায় প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি এই থার্মোকাপল দিয়ে। এবং ইঞ্জিন, ফার্নেস বা ল্যাবে এর ব্যবহার ব্যাপক, অনেক বেশি ব্যবহার রয়েছে। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে উষ্ণতামিতিক পদার্থ এবং উষ্ণতামিতিক ধর্ম আসলে কি। উষ্ণতামিতিক পদার্থ এবং উষ্ণতামিতিক ধর্ম আসলে কি, এইটা আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই নিয়ে আমার সমস্যা নাই। তো আবার আমি বলতেছি, খেয়াল করো 1 মিনিট। এবার আসো আমরা একটু আলোচনা করি, যে আমরা আশা করি বুঝলাম যে উষ্ণতামিতিক পদার্থটা আসলে কি, এবং উষ্ণতামিতিক পদার্থের একটা বিশেষ ধর্মের যে পরিবর্তন, তাকে আমরা বলে থাকি উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, উষ্ণতামিতিক পদার্থের বা তাপমিতিক পদার্থের যে একটা বিশেষ ধর্মের পরিবর্তন ঘটে তাপমাত্রার পরিবর্তনে, তাকে আমরা বলে থাকি উষ্ণতামিতিক ধর্ম। এবং এটার ধর্মগুলো আমরা দেখলাম অনেক রকম হতে পারে, যেমন ইলেকট্রোমোটিভ ফোর্স হতে পারে, বৈদ্যুতিক রোধ হতে পারে, তারপর গ্যাস হতে পারে। আচ্ছা, গ্যাস থার্মোমিটারও কিন্তু আছে। হ্যাঁ, আমাদের এটা মনে রাখবা যে গ্যাস থার্মোমিটার আছে, গ্যাস, এগুলো শিল্পক্ষেত্রে ইউজ করা হয়। গ্যাস থার্মোমিটার, এটা দুই রকমের ইউজ আছে। একটা হতে পারে, আমরা সবাই জানি যে গ্যাস তোমার চাপ, তারপর তোমার আয়তন এবং তাপমাত্রার প্রতি সংবেদনশীল। ঠিক আছে, তুমি গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ায় দাও বা চাপ কমায় দাও, ভলিউম বাড়ায় দাও বা ভলিউম কমায় দাও, তাপমাত্রা বাড়ায় দাও বা তাপমাত্রা কমায় দাও, এই গ্যাসের কিন্তু আমূল পরিবর্তন আসবে। ঠিক আছে, তার মানে এই জন্য আমরা বলে থাকি যে গ্যাস কিন্তু তার তাপমাত্রা এবং আয়তনের উপর খুব বেশি সংবেদনশীল। ঠিক আছে, তো এরকম হতে পারে যে স্থির চাপে আমরা আয়তন গ্যাস থার্মোমিটার বানাতে পারি। ঠিক আছে, আর অনেক সময় স্থির আয়তনে
স্থির আয়তনে আমরা আবার চাপ গ্যাস থার্মোমিটার বানাতে পারি। মানে চাপকে তুমি স্থির রাখবা, মানে প্রেশারটাকে তুমি স্থির রাখবা ওই সিস্টেমের মধ্যে। প্রেশারকে স্থির রেখে তুমি ভলিউম চেঞ্জ করবা, ঠিক আছে, আয়তন বাড়াবা কমাবা, তো সেটার মাধ্যমে যেটা হবে সেটা ভলিউম গ্যাস থার্মোমিটার হবে, ঠিক আছে, মানে তাপমাত্রা আয়তন বাড়তেছে কমতেছে। আবার এরকম হতে পারে যে ভলিউমকে তুমি ফিক্সড রাখছো, মানে ভি ফিক্সড, তখন তোমার তাপমাত্রা পরিবর্তনে তোমার প্রেশার চেঞ্জ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি যে এটা সূত্রগুলো আছে, সূত্রগুলো তোমার ইন্টারমিডিয়েট উঠে পড়বা, কোনো সমস্যা নেই। যেমন গ্যাস থার্মোমিটার যখন স্থির চাপ হয়, চাপ যখন স্থির হয় তখন ভলিউমের সাথে তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক হয়ে থাকে। আবার যখন স্থির আয়তন হয় তখন সেক্ষেত্রে চাপের সাথে টি সম্পর্ক সমানুপাতিক হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই নীতিগুলো মেনে কিন্তু আমরা থার্মোমিটার বানাতে পারি যে চাপ যখন স্থির, যখন চাপ ফিক্সড, তখন তোমার সমানুপাতিক চিহ্ন মানে বুঝো তো, সমানুপাতিক চিহ্ন মানে হলো ভলিউম বাড়লে আমাদের টেম্পারেচারও বাড়বে, আবার ভলিউম কমলে টেম্পারেচারও আমাদের কমবে। আবার চাপ যদি বাড়ে তাহলে টেম্পারেচারও বাড়বে, আবার চাপ যদি কমে টেম্পারেচারও কিন্তু আমাদের কমবে। এগুলো সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক, এটা প্রপোর্শনাল, হ্যাঁ, সমানুপাতিক, সমান সমান না বাট সমান সমানের মতোই সমানুপাতিক সম্পর্ক বলা হয় যায় এগুলোকে, ঠিক আছে। তো এইরকম গ্যাস থার্মোমিটারও কিন্তু আমাদের আছে, বিভিন্ন কাজে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, তো এখন তোমাকে বলতে পারবা যে এখানে কোনটা উষ্ণতামিতিক ধর্ম, ধরো এই ক্ষেত্রে কোনটা উষ্ণতামিতিক ধর্ম। এক্ষেত্রে দেখো গ্যাস কিন্তু পদার্থ, তাই না, যার উপরে এক্সপেরিমেন্ট করতেছে। এখানে ভলিউমটা হলো সেই ধর্মটা, ঠিক আছে, এখানে প্রেশারটা হলো সেই ধর্মটা, প্রেশার চেঞ্জ হচ্ছে তাপমাত্রার সাথে। আবার এখানেও কিন্তু ভলিউম চেঞ্জ হচ্ছে তাপমাত্রার সাথে, এখানে ভলিউম হবো সেই ধর্মটা, এখানে প্রেশার হবে সেই ধর্মটা। আশা করি আমরা উষ্ণতামিতিক ধর্ম কী এবং উষ্ণতামিতিক পদার্থ কী এগুলো নিয়ে একটা মোটামুটি একটা ভালো ধারণা আমরা পেয়েছি, ঠিক আছে। আমরা এগুলো দিয়েই নিউমেরিক্যাল পার্সপেক্টিভ কীরকম হবে সামনে, এবং বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কগুলো আমরা নেক্সট দিন ডিফাইন করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে সবাইকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।